ঘোল যখন তার ওয়ার্ক প্লেসে যায় তখন সে জানতে পারে তার মালিকের কাছ থেকে যে তার জন্য একটা চিঠি এসছে। সে চিঠি খুলে দেখে সকিউংয়ের লেখা চিঠি। সকিউং তাকে একটা মিউজিক কনসার্টে ডেকেছে, সেই জন্য সে নিজের কাজ গৌলকে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে গৌল তো সেই কাজের মধ্যেই পড়ে যায়। গৌলকে সেই কাজ করতেই হতো যাতে লি চ্যান সেখান থেকে বেরোতে পারে। তো গৌলও চুপচাপ করে অন্যদের অর্ডার নেওয়া শুরু করে দেয়। ওইদিকে কনসার্ট তো শুরু হয়ে যায়, কিন্তু আমাদের সকিউং অপেক্ষা করতে থাকে তার বান্ধবীর জন্য, মানে চংহার জন্য। আর ওইদিকে স্টেজে আমাদের সকিউংয়েরই একজন বন্ধু গান করছে। সবাই মজা করছিল, কিন্তু যখন কনসার্ট শেষ হয়ে গেল তখন আমাদের লি চ্যান দৌড়ে দৌড়ে সেখানে আসছিল। সে অনেক দূর অবধি দৌড়ে দৌড়ে এসেছিল। সে শুধু একবারের জন্য সকিউংকে দেখতে চাইছে। সে গিয়ে সকিউংকে বলল, সকিউং আমি চলে এসেছি। কিন্তু সকিউং তাকে দেখে খুবই বিরক্ত হলো। সকিউং তাকে বলল যে তুমি কেন এসছো এখানে? বলছে যে তুমি তো আমাকে ডেকেছিলে। লিচেনের কথায় সকিউং বেশ অবাক হয়, কারণ কি সকিউং বলে যে আমি তো তোমাকে কখনো ডাকিনি, আমি তো চংহাকে বলেছিলাম। তো এইসব শুনে তখন গৌলও চলে আসে। গৌল বলে আমরা এসছি যাতে আমরা তোমাকে একটা গান শোনাতে পারি। তো লিচেন ওই কথাটা চুপচাপ মেনে যায়। ওইদিকে লিচেন আর গৌলকে এইভাবে দেখে সকিউংয়ের বন্ধু বলে যে তোমরা চাইলে তোমরা গান পারফর্ম করতেই পারো। এই শুনে ওরা সবাই গান করতে শুরু করে দেয়। মন মাঝি রে বল না কোথায়, মন মাঝি রে আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। এইসব গান ওরা করছিল। সবাই মজা করলেও আমাদের সকিউংয়ের একদম বাজে লাগছিল। তো ওরা আরেকটা গান করতে শুরু করলো। বল খুঁজি তোকে আর কিসে, তুই জলে বাতাসে মিশে, জানে মন তুই জীবন, কত কি বলতে বাকি, কতটা চলতে বাকি, ও ললুন না আজ বলুন না বাসবে ভালো কি, ও রূপসী এক পুষি হৃদয়ে এনেছি, ও আমার দিলের বেলে লিখে দেব যার নাম রে, হায় আমার দিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে। ওদের গান সবাই খুব এনজয় করে। এবং এরপরে গৌল আর আমাদের লি চ্যান রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন আমাদের গৌল বলে তোমাকে কিন্তু সকিউংয়ের দিকে না তাকিয়ে আমার মাকে খোঁজা উচিত। তো লি চ্যানও ভাবে ওর মাকে। তখনই লি চ্যান একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজে গাড়ির সামনে চলে আসে। আর ওইদিকে আমাদের গৌল তাকে বাঁচাতে গিয়ে তাকে এক জায়গায় ঠেলে দেয়। তো ঘোল তখন ফিউচারের কথা ভাবতে থাকে। ঘোলের মনে পড়ে সে ছোটোবেলায় বাবাকে জিজ্ঞাসা করেছিল যে তার বাবার কাঁধে একটা চিহ্ন ছিল, দাগ, সে দাগটা কিসের। তো তার বাবা বলেছিল তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমাদের ঘোল ভাবে সে অ্যাক্সিডেন্টের পরেই বোধহয় ওর বাবা আর শুনতে পারে না। তো লিচ্যান তো বলছিল যে তুমি এরকম করে আমাকে ধাক্কা দিলে কেন, তোমার যদি কিছু হয়ে যেত। ওইদিকে আমাদের ঘোল ভাবতে থাকে যে যেই অ্যাক্সিডেন্টটা লিচ্যানের হয়েছিল, ঘোলের মনে পড়ে যায় তার ছোটোবেলার একটা স্মৃতির কথা, যেখানে সে ডুবে যাচ্ছিল এবং তার বাবা মা এবং তার ভাই ইউনহো তাদের সামনে থাকলেও, তারা সবাই তার সামনে থাকলেও কেউ তার গলা শুনতে পারছিল না। এই জন্য গলা শুনতে না পারলে তারা তাকে কেউ হেল্পও করতে পারছিল না। তো আমাদের ঘোল ভাবলো যে সে মারা যাবে। তখনই সে দেখলো যে তার বাবা, ঘোলে তখন মনে পড়ে যায় তার বাবা তাকে একবার বলেছিল যে সবার আগে বিপদের সময় তার বাবা তাকেই বাঁচাবে। তো সত্যি সত্যি ঘোল যখন ডুবে যাচ্ছিল তার বাবা কোনো মতে এসে তাকে বাঁচিয়ে ফেলে। ঘোল যখন অজ্ঞান অবস্থা থেকে ওঠে তখন সে দেখে তার মা তার পাশেই রয়েছে এবং তার মা তার জামাকে সেফটি পিন দিয়ে তার সাথে আটকে রেখেছে যাতে ঘোল কোথাও যেতে না পারে। ওইদিকে ঘোল বাইরে এসে দেখে তার বাবাও সেখানে দাঁড়িয়ে আছে, মানে বসে আছে। তার বাবা তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমার ভগবান আমাকে একটা তৃতীয় চোখ দিয়েছে, সেই চোখ দিয়ে আমি তোমাকে সবসময় দেখতে পারবো এবং তোমার যে কোনো বিপদের সময় আমি তোমার কাছে আসতে পারবো। তাই ঘোলকে বললো ঘোলের যেন কোনো প্রবলেম না হয়। ওইদিকে আমাদের ঘোল লিচ্যানকে জিজ্ঞাসা করে, মানে তার বাবাকে জিজ্ঞাসা করে যে লিচ্যান তুমি কি ঠিক আছো, তুমি কি শুনতে পারছো আমার কথা, আমাকে ভালো করে বলো। তখন লিচ্যান বলে হ্যাঁ আমি তোমাকে ভালো করেই শুনতে পারছি, তুমি আমাকে এভাবে ধাক্কা দিয়ে কেন কথা বলছো। পরে আমরা দেখি লিচ্যান আর ঘোল চুপচাপ করে শুয়ে আছে। ঘোলের মনে হয় যে সে যদি তার বাবাকে 1 বছরের জন্য ভালো করে প্রোটেক্ট করতে পারে তাহলে তার বাবার কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না এবং তার বাবা কোনো রকমভাবে কানাও হয়ে যাবে না। তো তার বাবাকে বলে যে তুমি প্লিজ আমার সাথে মাত্র 1 বছরের জন্য থাকো। তো এমন অদ্ভুত প্রস্তাব শুনে আমাদের লিচ্যান ভয় পেয়ে যায় এবং সে বলে আমার শুধু মেয়ে পছন্দ, ছেলে নাই, বলে সে সেখান থেকে চলে যায়। ওইদিকে আমরা দেখি যে সকিউং এয়ারপোর্টে আছে, সে আমেরিকার জন্য বেরোচ্ছে এবং বেরোনোর সময় সে তার বন্ধুকে এবং তার বান্ধবীকে টাটা বলতে বলতে যায়। ওইদিকে আমরা দেখি সকিউংয়ের আসল বাবা ছিল সে ওখানে আছে। তারপর আমরা দেখতে পাই যে লি চ্যান এবং মাজুর কাছে এসে একটা ছেলে বলে যে তোমরা এখানে কি করছো, ওইদিকে জানো যে ঘোলের সাথে
একটা আমাদের স্টুডেন্টেরই একটা ঝগড়া শুরু হয়েছে, তারা একটা ব্যাটেল লড়ছে এবং সেই ব্যাটেলে যে জিতবে সেই ক্লাব রুমটা পেয়ে যাবে। তো এখানে গিয়ে লিচেন আর মাজু দেখে যে ওখানে একটা ব্যাটেল শুরু হয়েছে, সেখানে ঘোল আর তাদের স্কুলেরই একটা নামি দামি গিটার আর্টিস্ট ওখানে সবাই রয়েছে এবং দুইজন গিটার আর্টিস্টের মধ্যে ব্যাটেল যেই জিতবে সেই ক্লাব ঘরটা পেয়ে যাবে যাতে তারা গান প্র্যাকটিস করতে পারে। তো এই জন্য সেই স্কুলের যে ফেমাস গিটার আর্টিস্ট সে তো তার কামাল দেখাতে শুরু করে, সবাই হাততালি দেয়। লিচেন ভাবে কোনো মতে যদি ঘোল ভালো করে পারফর্ম করে তাহলে সে ঘোলকে নিয়ে একটা নতুন ক্লাব শুরু করতে পারবে। ঘোলও খুব দারুণভাবে গিটার বাজাতে শুরু করে, লিচেন খুব মজা পাচ্ছিল এবং সবাই কেউ কোনোদিনই এত ভালো কোনো গিটার বাজানো শোনেনি, লিচেন মজা করছিল। এবং তারপরে যখন সেই মুহূর্ত আসে, যেই মুহূর্তে জানা যাবে যে কে জিতবে এবং কে হারবে, তখনই দুজনেই খুবই ভালো করে পারফর্ম করতে শুরু করে। ট্যাঙাড়াঙাড়াঙা ড্যাঙাড়াঙাড়াঙা ড্যাঙাড়াঙাড়াঙা, তারপরে আমাদের গ্রহ জিতে যায়। সেই জন্য লিচেন এবং তার বন্ধু মাজু সবাই খুবই মজা পায়। পরে তারা সবাই মিলে যায় সেই ক্লাব রুমে এবং তারা সবাই ডিসাইড করে যে তারা সবাই মিলে মানে 6 জনের 6 জন মিলে একটা নতুন টিম তৈরি করবে। তারপরে আমরা দেখতে পারি বাকি 3 জনের ইতিহাসের কথা। তার মধ্যে একজন যে স্টেজে গেলেই তার ঘাম টপকে যায়, আরেকজন যে এমনি চার্চে বাজনা বাজায় কিন্তু অন্য সময় সে রক ব্যান্ডের স্পিরিটে চলে আসে। তো লিচেন আর মাজু সবাই মিলে খুবই মজা করতে থাকে। ওইদিকে লিচেনের একটা কথা ছিল যে লিচেন যতক্ষণ না ভালো করে গান বাজনা পারবে ততক্ষণে সে ফ্রন্টম্যান হতে পারবে না, মানে সে সেই টিমের লিডার হতে পারবে না। সেই জন্য লিচেনও ভালো করে গান করা শুরু করে। ওইদিকে লিচেনের মনে হয় যে তার দ্বারা গান হবে না, সেই জন্য সে জানলা দিয়ে ঝাঁপ দিতে গেলে আমাদের ঘোল এসে তাকে বাঁচিয়ে নেয় এবং ঘোল বলে যে তোমার যা দরকার আমি তোমাকে শেখাবো। তো ঘোল তখন রাতের বেলা তাকে বলে যে দেখো আমি তোমাকে শেখাবো, কিন্তু তোমার দিদা আমাকে ভালো করে বলেছিল যেন তোমাকে আমি ভালো করে পড়াশোনা করাই এবং তোমাকে আমি কলেজে নিয়ে যাই, কলেজ পাশ করাই। তো এই শুনে আমাদের ঘোলও একটু ইমোশনাল হয়ে যায় এবং লিজানও ইমোশনাল হয়ে যায়। তারপর ওরা দুজনেই মারামারি শুরু করে। আসলে ব্যাপারটা এই ছিল যে আমাদের ঘোল আর লিচান দুজনেই ভালো করে কথা বলতেই পারে না, তারা যেভাবেই হোক মারামারিতে নেমে আসে। পরে তাদের দিদা এসে তাদেরকে বারণ করে যে এরকম করে ঝগড়া না করতে। ওইদিকে আমরা দেখতে পাই সোকিং আমেরিকা থেকে চংঘাকে একটা লেটার পাঠিয়েছে এবং লেটারে বলেছে চংঘা আমি ভালো আছি এবং তুমি প্লিজ আমাকেও লেটার লিখো, এবং এইবারে চংঘার সাথে সে কয়েকটা গল্প করতে শুরু করেছে। ওইদিকে আমরা দেখি আমাদের ঘোল এবং চংঘা আশেপাশে যায় এবং মজার ব্যাপার এই যে লিচান হলো ঘোলের বাবা এবং এই চংঘাই হলো ঘোলের মা। এটা তো তারা দুজনেই জানতো না সেই সময়। ওইদিকে আমরা দেখি মাজু এসছে। মাজু ঘোলকে বলছে যে তারা এখন ফেমাস হয়ে গেছে, কারণ কি পুরো স্কুলে ছড়িয়ে গেছে যে তারা একটা নতুন ক্লাব খুলতে চলেছে। তো ওরা দুজনেই এই ব্যাপার নিয়ে খুব মজা পাচ্ছিল। পরে যখন ওরা বাসে যায় তখন ওরা দেখতে পায় আশেপাশে সবাই মিলে কথা বলছে নতুন একটা ব্যান্ড খুলবে এই নিয়ে এবং বলছে যে ওই ব্যান্ডের সবাই খুবই হ্যান্ডসাম দেখতে। ওরা সবাই ওদের কথাই বলছিল। তখনই ওরা শুনতে পায় যে লোকে আরও ওদের নামে ভালো কথা বলছে, লোকে বলছে যে এইভাবে ব্যান্ড তৈরি হয়েছে এটা তো ভালো কথা। কিন্তু তখনই তারা জানতে পারে যে সোকিং তো অলরেডি দেশ ছেড়ে চলে গেছে আমেরিকাতে এবং এই কথাটা যাতে লিচান না জেনে যেতে পারে সেই জন্য সবাই দুজন দুজনকে বলে যে এই কথাটা ওরা কোনোভাবেই লিচানকে বলবে না। ওইদিকে ওরা যখন ঘরে ফিরে আসে তখন দেখে লিচান মন দিয়ে পড়াশোনা করছে এবং লিচানকে পড়াশোনা করতে দেখে ঘোল আর আমাদের মাজু দুজনে মিলেই খুবই ভয় পেয়ে যায়। লিচান বলে আমি সোকিউংয়ের জন্য ভালো করে পড়াশোনাও করবো এবং গানও করব। ওইদিকে আমরা দেখি যে আমাদের সোকিউং অলরেডি আবার আমেরিকা থেকে তার দেশ কোরিয়াতে ফিরে এসছে। অ্যাকচুয়ালি সোকিউং কেন ফিরে এসছে এই কথাটা এখনও আমরা কেউ জানি না। সোকিউং তার বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে তার ফটোর সামনে দাঁড়িয়ে বলে যে বাবা মা আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমি আপনারা যেরকম চেয়েছেন সেরকম ভালো মেয়ে হতে পারিনি। এবং সোকিউং এটাই বলে যে আর আমার এতে কোনো যায়ও আসে না, আমি যেমন আমি তেমনই থাকবো। এরপরে আমরা দেখি যে আমাদের লিচানকে ঘোল ভালো করে মিউজিক শেখাচ্ছে। ঘোলের নিজের টিচার ছোটোবেলায় মানে মাস্টার জি যেরকম করে ওকে গিটার শিখেছিল ঘোলও ট্রাই করছে তার বাবা লিচানকেও সেইভাবে ওই মিউজিক শেখানোর ব্যাপারে। ওইদিকে লিচান যখন পরের দিন স্কুলে আসে তখনই তার বন্ধুরা তাকে বলে যে লিচান ভালোই তো তুমি নতুন একটা ক্লাব শুরু করেছো, কিন্তু সোকিউং তো অলরেডি চলে গেছে দেশ ছেড়ে, তাহলে তুমি কার জন্য এসব শুরু করছো? এই শুনে লিচানের মন খারাপ হয়ে যায়। ওইদিকে সোকিউং তো অলরেডি তার বাড়িতেই ছিল কোরিয়াতে এবং সোকিউং নিজের মন মতো করতে থাকে। সোকিউং প্রথমবার এত স্বাধীনতা পেয়েছিল, সে তার চুল কেটে নতুন একটা লুক ক্রিয়েট করে আর নিজের যত দামি দামি জামা কাপড় ছিল সেই সব জামা কাপড় সে রাস্তায় বিক্রি করতে থাকে। ওইদিকে তখনই ঘোল ওকে এসে চিনে যায়। ঘোল বলে এটা সোকিউং তুমি না? সোকিউং বলছে হ্যাঁ এটা আমি, তো তোমার কি? বলছে আরে আমি
আমাকে তুমি চিনতে পারছো না? কিন্তু সোকিউং কোনোভাবেই ঘোলকে চিনতে পারছিল না। ওইদিকে আমরা দেখি লি চ্যান একা একা ক্লাব রুমে গান করছে, আমি পারিনি তোমাকে আপন করে রাখতে। ওর এরকম সুন্দর গান শুনে ক্লাবের অন্য মেম্বাররা ওকে বলে যে তুমি লিডার হয়ে যাও। ওইদিকে আমরা দেখি সোকিউং আর আমাদের ঘোল মিলে কথা বলছে। সোকিউং তো ওকে এখনও চিনতে পারেনি, কিন্তু ঘোল বলছে তুমি আমাকে কী করে চিনতে পারছো না? আর একটা কথা শোনো, তুমি কেন এখানে এসছো? ভবিষ্যতে তো এরকম হওয়ার কথা ছিল না, তুমি তো অনেক পরে আসতে, তুমি কেন ফিরে এসছো? ওইদিকে আমরা দেখি যে আমাদের লিচ্যান জেনে গেছে যে চংহাই তাকে ওই লেটারটা দিয়েছিল, সেই জন্য যত ওদের মধ্যে আর সোকিউংয়ের মধ্যে প্রবলেম হয়েছিল, তো চংখাকেও জম বের করে বকে এবং বলে তুমি কি কানা নাকি, শুনতে পাও না, কিছু বলছো না কেন? চংঘা তো ওখান থেকে চলে যায়, কিন্তু যখন আমাদের লি চ্যান বাইরে বেরিয়ে আসে তার শপের, তখন সে দেখে যে সোকিউং তার সামনে দাঁড়িয়ে আছে এবং সোকিউংকে দেখে সে খুবই অবাক হয়ে যায় এবং সে ভাবে সোকিউং এখানে কি করছে। এই সিনটা চংঘাও দেখে নেয়।